হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণী প্রশ্ন বিচিত্রা বাংলা বিষয়ের থার্ড ইউনিট টেস্টের মডেল প্রশ্নপত্র 1 আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্কুল নম্বর 1 এখানে আছে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রশ্ন সেট 1 থার্ড সামেটিভ এক্সামের জন্য মডেল প্রশ্নপত্র 1 আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ রয়েছে, সব মিলিয়ে 11তে এমসিকিউ রয়েছে, 11 নম্বর রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, জেলখানার চিঠি যে তারিখে লেখা সেটি হলো, কি হবে সঠিক অ্যান্সার? 2-5-25, এটা হবে সঠিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, স্বাধীনতা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? বাংলায় তর্জমা করেছেন, সঠিক অ্যান্সারটি হবে শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গ্রহ, ঠিক আছে, ঘ। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, আদাব গল্পের প্রেক্ষাপট হলো কত? এটা হবে গ দাগের অ্যান্সারটি সঠিক, 1946 দাঙ্গা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো, 4 নম্বর প্রশ্ন, শিকল পাড়ার গান কবিতায় শিকল শব্দটি ব্যবহার আছে কবার ব্যবহার আছে? তো সব মিলিয়ে ব্যবহার আছে, সঠিক অ্যান্সার 7 বার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 5 দাগের প্রশ্ন, শুভা গল্পে শুভার প্রকৃত নাম কি ছিল? তো শুভা গল্পে শুভার প্রকৃত নাম ছিল সুভাষিনী, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি বলেছে, গাছগুলো নদীর জলে দেয়া শাসক, শূন্যস্থান পূরণ করলে এখানে আমরা পাবো গাছগুলো নদীর জলে স্নান করে, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে স্নান করে। পরবর্তী প্রশ্ন দেখো 7টা কি হবে, বিদ্যালয় পদের ব্যাস বাক্য হবে, বিদ্যালয় পদের ব্যাস বাক্য কি হবে? বিদ্যালয় পদের ব্যাস বাক্য হবে বিদ্যার আলয়, ক, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কি বলেছে, আলাপ দ্বন্দ্ব সমাসের উদাহরণটি হলো, কি উদাহরণ হবে? এখানে উদাহরণটি হবে ক দাগ, গায়ে হলুদ, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো 9 দাগের কি হবে, সাধু ভাষা নামটি প্রথম ব্যবহার করেন। তো সাধু ভাষা নামটি প্রথম কে ব্যবহার করেছিল? সঠিক অ্যান্সারটি হবে খ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো 10 দাগে তা কি বলেছে, নিত্য সমাসে প্রাধান্য পায়, নিত্য সমাসে প্রাধান্য পায় কি? নিত্য সমাসে প্রাধান্য পায় পরপদের অর্থ, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো 11 দাগের কি বলেছে, বাইরে বৃষ্টি পড়ছে, এই বাক্যে ক্রিয়ার কালটি হলো কি কাল? ক্রিয়ার কাল, গ দাগ সঠিক হবে ঘটনামান বর্তমান। তো আমরা তাহলে এই ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের মডেল প্রশ্নপত্র 1 বাংলা থার্ড সেমেটিভের এমসিকিউটা করে দিলাম 11টা, ঠিক আছে। এর পরবর্তী দেখো তোমাদের কি রয়েছে, এর পরবর্তী থাকছে তোমাদের 1 নম্বর দাগের প্রশ্ন, ঠিক আছে। 1 নম্বর দাগের প্রশ্ন থাকছে, প্রথমত দেখো এখানে 2 দাগের 1 রয়েছে, 2 দাগের 1-এ কি বলেছে, তোমাদের সব মিলিয়ে 13টি করতে হবে, 1 নম্বর করে রয়েছে, তাই 13 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 2 দাগের 1, লোকটা জানলই না কবিতায় লোকটির 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো? তো দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ, দেখো প্রশ্নের অ্যান্সারটা জীবন খসে পড়লো। তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইয়েও অ্যান্সারটি পেয়ে যাবে, টেক্সট বইয়ের কিন্তু একদম সরাসরি 186 পেজে তোমরা দেখতে পাচ্ছ খসে পড়লো তার জীবন, জীবন খসে পড়েছিল 2 আঙুলের ফাঁক দিয়ে, কখন খসে পড়লো তার জীবন, 186 পেজের লোকটা জানলই না কবিতার, এটি কিন্তু প্রশ্ন, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 2 কি বলেছে, মাসি পিসি কবিতায় মাসি পিসিদের রোজগার কত? তো মাসি পিসি কবিতায় মাসি পিসিদের রোজগার দেখো 1 মুঠো রোজগার, ঠিক আছে। তোমরা এটিও তোমাদের টেক্সট বইয়ের 176 নম্বর পেজে পেয়ে যাবে, এখানে কিন্তু রয়েছে 1 মুঠো রোজগার, ঠিক আছে, যেটি তোমরা মাসি পিসি গল্প মানে কবিতায় জয় গোস্বামীর লেখা, এখানে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন কি বলেছে, রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? তো এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল, চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হবে, রঞ্জনদা তুমি কাল ক্লাবে যাওনি। প্রশ্ন প্রদত্ত জিজ্ঞাসার উত্তরে রঞ্জন বলেছিল যে তাকে আগের দিন সকালেই কলকাতার বাইরে যেতে হয়েছিল। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও বা তোমরা কিন্তু খাতায় লিখে নাও, ঠিক আছে। তো পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে?
তো শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে। গোয়ালে দুটি গাভী সর্বাসী ও পাঙ্গুলি ছিল শুভার অন্তরঙ্গ বন্ধু। এছাড়াও ছিল একটা ছাগল, একটা বিড়াল ছানা কিন্তু ছিল। একদম প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে কিন্তু বই থেকে একদম দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এগুলা সবই খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর দাগের বলেছে কি কাজী নজরুল ইসলাম কোন কোন ধরনের গান রচনা করছেন। তো কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, তোমরাও জানো। তো কাজী নজরুল ইসলাম কোন কোন ধরনের গান রচনা করেছিলেন, তো এইটি তোমরা এখানে দেখে নাও। তো এতে কাজী নজরুল ইসলামের একটা, ঠিক আছে। তো এখানে দেখো কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামিক প্রভৃতি গানের রচয়িতা। তো এটি তোমরা খাতায় লিখে নেবে বা তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য এটি করে নেবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এতে 5 হয়ে গেল। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। তো পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ, এটি তোমরা আদাব গল্পে কিন্তু পেয়ে যাবে। তো পরিচয়কে উভয় স্বীকার করতে নারাজ, এই গল্পে দুজনের পরিচয় কি, একজন হলেন নরওয়ে মাঝি আর একজন হলো এই দেখো সুতা মজুর। তো তোমাদেরকে একদম বই থেকে কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে 2 দাগের 7 কিন্তু, ঠিক আছে। উপমান কর্মধারায় ও উপমিত কর্মধারার সমাসের একটি পার্থক্য লেখো। তো একটি পার্থক্য দেখো আমরা কিন্তু এখানে করে দিয়েছি 7 দাগের প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। দেখো কি করেছি, উপমান কর্মধারায় সমাসে উপমেয় অনুপস্থিত থাকে, কিন্তু উপমিত কর্মধারায় সমাসে উপমেয় উপস্থিত থাকে। উপমান কর্মধারায় সমাসে উপমেয় অনুপস্থিত থাকে, আর উপমিত কর্মধারায় সমাসে উপমেয় উপস্থিত থাকে, আর এখানে অনুপস্থিত থাকে, ঠিক আছে। এটি কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভালো করে। তো চলো পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। বাক্যশ্রয়ী সমাসের নাম বাক্যশ্রয়ী হয়েছে কেন। তো বাক্যশ্রয়ী সমাসের নাম বাক্যশ্রয়ী হয়েছে কেন, দেখো কারণটা কি। কারণ এই সমাসের ব্যাস বাক্য এবং সমস্ত পদ উভয়ের একটি বাক্যের অংশবিশেষ এর উপর নির্ভর করে, তাই, ঠিক আছে। এটিও তোমরা খাতায় লিখে নিতে পারো বা মুখস্থ ভালো করে নিতে পারো। পরবর্তী প্রশ্নটি দেখো 9 দাগের প্রশ্ন কি বলেছে। একটি সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য গঠন করে দেখাও যেখানে ভিন্ন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। তো দেখো একটি সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য গঠন আমরা করেছি, যেটি হলো রাজপথ। এতে সমাসবদ্ধ পদ, ঠিক আছে। ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা, যেখানে পদের মানে স্বার্থবদ্ধ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এটিও উদাহরণ করতে পারো। এছাড়া তোমরা তোমাদের বইয়ে একাধিক উদাহরণ কিন্তু এই বিষয় নিয়ে পেয়ে যাবে। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন। রাগে ফুঁসছিল রঞ্জন, ক্রিয়ার কাল ও প্রকার উল্লেখ করো। তো এটিও আমরা করেছি। দেখো রাগে ফুঁসছিল রঞ্জন, ক্রিয়ার কাল হলো অতীতকাল আর প্রকার হলো ঘটনমান অতীত, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করে নেবে, এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আমরা যখনই এই চ্যানেলে প্রোভাইড করব তোমরা কিন্তু নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাবে। তো আমাদের এখানে 10 নম্বর অবধি কমপ্লিট হলো। চলো 11 নম্বর প্রশ্নটা দেখে নিই। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য লেখো। তো সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে একটি পার্থক্য দেখো এখানে কিন্তু আমরা একদম বইয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য এখানে কিন্তু সব মিলিয়ে 2 রয়েছে। এখানে উদাহরণও রয়েছে, আবার বলেও দিয়েছে সংজ্ঞা, ঠিক আছে। তো এটি তোমরা লিখে নিতে পারো, ভালো করে তোমরা দেখে নাও, ঠিক আছে। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে। 2 দাগের 12। অপু বাড়ি ফিরে কদিন ধরে তার অদ্ভুত ভ্রমণ কাহিনীর কথা বলে বেরিয়েছিল। তো কদিন ধরে বলে বেরিয়েছিল, 12 দাগের 15 দিন ধরে বলে বেরিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে যে বই দেওয়ার কথা বলেছিল সে বইটির নাম কি। সে বইটির নাম কি, সে বইটির নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা, ঠিক আছে। সে বইটির নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। তাহলে চলো আমাদের 2 দাগের 13 পর্যন্ত 1 নম্বর প্রশ্ন 13টা অবধি কমপ্লিট করে নিলাম। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আমরা চলে এসেছি এখানে। 3 দাগের প্রশ্নে প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, সুতা মজুরের এই হাসির কারণ কি। তো এটি তোমাদের একদম সম্পূর্ণ উত্তর আমরা কিন্তু একদম এখানে বের করেছি।
তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এই দেখো, সুতা মজুরে থোতের কোণে একটু হাসি ফুটে উঠল। তার এই হাসির কারণ কি? তার এই হাসির কারণ হলো সে ভেবেছিল ঘরে ফিরলে সোহাগে আর কান্নায় তার বিবি ভেঙে পড়বে, মিয়া সাহেবের বুকে বলবে মরণের মুখে থেইকা তুমি বাঁচা আছো। তো এই কারণে কিন্তু বলেছিল। তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু দিয়ে দিলাম। তো পরবর্তী প্রশ্নতে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে, 3-2, ঠিক আছে। কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব বা তার অনেকখানি কেন অকথিক রাখতে হবে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে আমরা তোমাদের প্রশ্নের পুরো অ্যান্সারটা কিন্তু এখানে বের করে দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব তার অনেকখানি কেন অকথিক রাখতে হবে। তো এখান থেকে তোমরা এই অবধি লিখবে, ঠিক আছে। তোমরা এখানে একটি স্ক্রিনশট করে নিতে পারো, বেশি বড় হয়ে যাবে ভিডিও তাই করছি না। এখান থেকে শুরু হবে প্রশ্নের অ্যান্সারটি লেখা, এইখানে গিয়ে কিন্তু শেষ হবে, ঠিক আছে। এই দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভালো করে স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও ভিডিওটি থামিয়ে, তাহলে তোমাদের প্রিপারেশন পরীক্ষার জন্য একদম চূড়ান্ত হবে, ঠিক আছে। তো আমাদের এখানে 2 দাগ অবধি কমপ্লিট হলো। পরবর্তী প্রশ্ন 3-3 দেখতে পাচ্ছ, ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। কার কথা বলা হয়েছে, তাকে নিয়ে আগে কি ধরনের মাতামাতি হতো। তো এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অন স্ক্রিনে রাখছি, তোমরা দেখে নাও। তোমরা যেমনটা এই প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, কি বলেছে দেখো, ওকে বলতে রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। সে একজন দক্ষ ফুটবলার। প্রতি বছর নববর্ষের দিনে ক্লাবের বার পুজোয় উপস্থিত থাকার জন্য ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রমুখ কর্তারা রঞ্জনকে আমন্ত্রণ জানাতেন। পুজোর দিন ভোরের রঞ্জনের বাড়িতে ক্লাবের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হতো, যাতে সে সকালবেলা ক্লাবে চলে আসতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো ওর প্রতি ক্লাব কর্তারা বেশ আন্তরিক ছিলেন। যেমন ধরনের মাতামাতি হতো আগে রঞ্জনকে নিয়ে, ঠিক আছে। তো প্রশ্নের অ্যান্সারটা ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম। তো এবার দেখো 3 দাগের 4 যেটা রয়েছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম কি? তার রচিত অন্যান্য কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করো। তো এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, এখানে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানের কি? তো দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সংকলিত অভিধানটির নাম বঙ্গীয় শব্দকোষ, ঠিক আছে, দেখতে পাচ্ছ বঙ্গীয় শব্দকোষ। পরবর্তী গ্রন্থের রচনাগুলো দেখে নাও, এখানে এই অবধি তোমাদের লিখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যেমনটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। একটু বড় হয়ে যাবে ভিডিওতে, তাই সম্পূর্ণতা পড়ছি না, তোমরা ভিডিওতে থামিয়ে লিখে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। এতটা লেখা আছে, এতটা বড়ই তোমাদের লিখতে হবে তা কোনো কথা নাই। তোমরা পড়ে নিয়ে বুঝিয়ে নিজের মতো করে নিজের ভাষায় লিখলেও ছোটো করে লিখতে পারো, কোনো রকমের প্রবলেম নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 3 দাগের সব কোশ্চেনের উত্তর সব আমরা কমপ্লিট করে দিলাম। এবার পরবর্তী দেখো 4 নম্বর দাগে চলে আসছে 4-1। লোকটা জানলই না পক্তটি কবিতায় 2 বার ব্যবহার করা হয়েছে কেন? তো লোকটি জানলই না, এখানে তোমরা কবিতা আছে তোমরা জানো। তো লোকটি জানলই না কবিতায় পক্তটি 2 বার ব্যবহার করা কেন হয়েছে, তোমরা অন স্ক্রিনে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেখে নাও, ঠিক আছে। খুবই দেখো, লোকটি জানলই না পক্তটি 2 বার কবিতায় আছে, এই পক্তটি একাধিকবার ব্যবহার বা 2 বার ব্যবহার করা হয়েছে কেন? তো এখান থেকে শুরু হবে তোমাদের প্রশ্ন লেখা, অ্যান্সার লেখা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না কবিতাটির মধ্যে লোকটা জানলই না পক্তটি 2 বার ব্যবহৃত হয়েছে। উক্ত পক্তটির একাধিকবার ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। প্রথমত, কবি বলেছেন লোকটি গচ্ছিত সম্পদ সামলাতেই ইহকাল ও পরকাল কাটিয়াছে। অস্থিমজ্জার নিচে সযত্নে রক্ষিত হৃদয়ের উপস্থিতির কথা সে বিন্দুমাত্র জানলই না। দ্বিতীয়ত, কবি বলেছেন গোগ্রাসে অর্থে উদ্দর্শাত করার মাঝেই অন্তর্হিত হয়েছে তার হৃদয়। হৃদয়ের উপস্থিতির কথা যেমন লোকটা জানলই না, তেমনই জানল না হৃদয়ের অন্তর্ধানের কথাও। লোকটার জীবনের এই 2টি মূল সত্যকে প্রকাশ করার জন্য কবি এই পক্তটি একাধিকবার ব্যবহার করেছেন এবং যার ফলে বক্তব্যটা আরও জোরালো হয়ে উঠেছে। তো এই অবধি তোমাদের লিখলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। 4 দাগের 1 আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে 4 দাগের 2টি দেখো, সাল মাহিনার হিসাব তো নেই। সাল মাহিনার হিসাব নেই কেন? তো এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা তোমাদেরকে অন স্ক্রিনে রাখবো, তোমরা অতি অবশ্যই ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো।
তো দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি সাল মাইনে হিসাব তো নেই, সাল মহিনার হিসাব নেই কেন? তো প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। প্রশ্নটি মানে অংশটি কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। সাল অর্থাৎ বছর আর মাহিনা অর্থাৎ মাসের কথা আলোচ্য অংশে বোঝানো হয়েছে। এইভাবে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি মানে লিখে দেবে। আমাদের সমাজে অত্যন্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ হলেন মাসিপিসিরা। বলা ভালো যে তারা দিন আনা দিন খাওয়া শ্রেণীর মানুষ। সারা বছরই তাদের এই জীবন আচরণ। প্রতিদিনই রাত থাকতে থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম। তাই সাল মাস হিসাব করে তাদের দিন কাটে না, বছর বা মাসের প্রতিটি দিনই তাদের কাছে সমানরূপ দেখা যায়। এই কারণে কবি বলেছেন মাসিপিসিরা সাল মাহিনার হিসাব করে না। তো তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম। 2 দাগের অবধি কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর 3 নম্বর প্রশ্নটি তোমরা অন স্ক্রিনে দেখে নাও কী হবে। ঘুরে দাঁড়াও কবিতায় কবি প্রবেন্দ্র দাশগুপ্ত কোন আহ্বান জানিয়েছেন বা কোন আহ্বান জানিয়েছেন সেটা কিন্তু লিখতে হবে। তো 4-এর 3 দাগের প্রশ্নের অ্যান্সারটিও আমি তোমাদেরকে স্ক্রিনে রাখবো, তোমরা অন স্ক্রিনে দেখে নাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ কবি কি আহ্বান জানিয়েছেন। প্রশ্নের অ্যান্সারটি তোমরা এইভাবে কমপ্লিট করতে পারো। কবিতায় কবি সামাজিক মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত সরে যেতে থাকলে পরিস্থিতি বা সমস্যা থেকে ক্ষণিক স্বস্তি পেলেও মুক্ত হওয়া যায় না, তাই নিজেকে বদলাতে হয়। যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই সব কিছু টেনে নিতে হয়। কবি প্রকৃতার্থে মানুষের মেনে নেওয়া বা অপসারিকার মনোভাব বদল ও আত্মজগতাত্মীর আহ্বান জানিয়েছেন। তো এইভাবে তোমরা লিখবে। তোমরা ভিডিওটি থামিয়ে নিতে পারো বা তোমরা এইগুলি স্ক্রিনশট করে লিখে নিতে পারো। তো 4-এর দাগে 3 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 4-এর দাগে 4, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবিকে বিদ্রোহী কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম। শিকল পরার গান কবিতায় বিদ্রোহী ভাব ফুটে দিয়েছে এমন বক্তব্য তোমরা বই কিন্তু এটি খুবই ভালোভাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখানে তোমাদের এটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নতে দেখো 5-এর দাগের 1। এবার 5-এর দাগের আমরা চলে এলাম, ঠিক আছে। 5-এর দাগের 1-এর প্রশ্নতে দেখো কি বলেছে। 5-এর দাগের 1 দেখো, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো। কোন রচনার অংশ? ডাস্টবিন নড়ে ওঠার অবহিত পরে কি দেখা গেল? ডাস্টবিনটা কেন নড়ে উঠেছিল এবং ডাস্টবিন নড়ে ওঠার পরে কি দেখা গিয়েছিল? তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখো খুবই সুন্দরভাবে আমরা কমপ্লিট করেছি, বা এখান থেকে তোমাদের দেখাচ্ছি। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো। ডাস্টবিন নড়ে ওঠার মানে এ তো প্রশ্ন একদম সরাসরি কিন্তু এখানে নোটবুকে রয়েছে। 2 রাস্তার মোড়ে উল্টে থাকা ভাঙাচোরা ডাস্টবিনটাকে আড়াল করে গলি থেকে একটা লোক দাঙ্গা পরিস্থিতির নির্জন আবহাওয়া বের হয়ে এলো। তো এই প্রশ্ন এখান থেকে শুরু করে তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি থামিয়ে নিয়ে লিখে নাও। তোমাদের কিন্তু পরীক্ষা প্রিপারেশন বা পরীক্ষার জন্য অত্যন্ত কাজে আসবে। তো এখান থেকে একদম এই অবধি প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। আবারও বলছি তোমরা ভিডিওটি থামিয়ে লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো। তো চলো পরবর্তী প্রশ্নটি তোমরা দেখায় 5-এর 1 কমপ্লিট হলো। এবার 5-এর 2 দাগের তা প্রশ্ন দেখে নাও কি বলেছে। সুভার সঙ্গে সর্বাসী ও পাঙ্গুলির সম্পর্ক কীরকম ছিল? সুভার স্বামী আবার বিয়ে করেছিল কেন? তো এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয়নি নোটবুক থেকে, কিন্তু বই থেকেই তোমাদের রয়েছে। তোমরা এখান থেকে খুব সহজে করে নিতে পারবে। খুবই গল্পটা পড়া থাকলে তোমরা পারবে লিখতে, ঠিক আছে। মানে গুছিয়ে বলা সম্ভব হলো না, নোটবুকে খুঁজে পাওয়া যায়নি। আর অতটা সময় নাই যে নোট তোমাদের দিয়ে, তবে পরবর্তী ভিডিওতে তোমাদের নোট সহ কিন্তু এগুলো প্রোভাইড করে দেবো। তোমরা কোনো মানে পরীক্ষা প্রিপারেশনের জন্য কোনো চিন্তা নেই। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 3টা কি বলেছে। সুভাষচন্দ্র বসু তার লেখা চিঠিতে কারা শাসন প্রণালীতে যে সংস্কার সাধনের কথা উল্লেখ করেছেন তা নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা নোটবুকে খুঁজে পেয়েছি, যেটা তোমাদের অন স্ক্রিনে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে এই অবধি তোমরা কিন্তু সম্পূর্ণতা স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি থামিয়ে তোমরা খাতায় লিখে নিতে পারো। তো চলো এখানে আমাদের 5-এর দাগে 3 পর্যন্ত কমপ্লিট হলো। এবার 5-এর দাগে 4টি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্লাবের সঙ্গে রঞ্জনের 15 বছরের সম্পর্ক কীভাবে ছিন্ন হলো? এই বিচ্ছিন্নের জন্য তুমি কাকে দায়ী বলে মনে করো এবং কেন? এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তোমরা অন স্ক্রিনে এই প্রশ্নের অ্যান্সারটি দেখতে পাচ্ছ। রঞ্জনকে ক্লাবের সঙ্গে তার 15 বছর সম্পর্ক কীভাবে ছিন্ন হলো, এই বিচ্ছিন্নের জন্য কে দায়ী বলে তোমার মনে হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটি, রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার সূত্রপাত হয়েছিল বছরখানেক আগেই। তার প্রতি ক্লাবের গা ছাড়া মনোভাব সে অনুভব করেছিল। এখান থেকে শুরু করে একদম এই অবধি যা রঞ্জন ক্লাব ত্যাগে উৎসাহিত করেছিল পর্যন্ত এই অবধি তোমাদের লিখতে হবে। আর ওগুলো তোমরা স্ক্রিনশট করে নাও বা তোমরা ভিডিওটি থামিয়ে সম্পূর্ণতা
লিখে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। আমাদের এখানে কিন্তু 4 দাগের 5 দাগের 4 পর্যন্ত কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এখানে 6 দাগের প্রশ্নগুলো আমরা করব। ঠিক আছে, 6 দাগের 1 প্রশ্নতে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কীভাবে শিকাল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা ভালোভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা কমপ্লিট করেছি বা তোমাদের দেখাচ্ছি। তো এই প্রশ্নের অ্যান্সারটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্বাধীনতা কবিতা একটি অনুবাদ কবিতা, প্রখ্যাত আমেরিকান কবি, এখান থেকে শুরু করে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওতে থামিয়ে লিখে নিতে পারো। এই অবধি লিখলে পারে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। 6 দাগের 2 কি বলেছে, লোকটার ইহকাল পরকাল গেল, কোন কবির কোন কবিতার অংশ, বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও দেখো আমরা নোটবুকে খুঁজে পেয়েছি, লোকটা ইহকাল পরকাল গেল। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটিও খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, লোকটা ইহকাল পরকাল গেল, উক্তাংশের তাৎপর্য আলোচনা করো। প্রশ্নোক্ত অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায় লোকটা জানলই না নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় কবি একজন অর্থ সমস্ত মানুষের চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। লোকটা সারা জীবন অর্থ উপার্জন করে আর তা সঞ্চয়ের নেশায় ছুটে বেড়ায়। মানে এইখান থেকে তোমরা এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটিও তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভিডিওটি থামিয়ে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে করে নিতে পারো। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ছোট্ট একটা টুক করে বাইরটা পাল্টে দাও, বাইরটা কী ধরনের বদল ঘটবে। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা খুবই সহজে এখানে মানে বই থেকে খুঁজে পেয়েছি, তোমরা অন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যেমনটা তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি এখানে দেখতে পাচ্ছ, সাইকেল রিক্সাগুলি শীষ দিয়ে চলবে, মানে এখান থেকে একবারে এই অবধি তোমরা লিখবে, তাহলে পারে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটি পুরো কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের 4, স্বাধীনতা বলতে কি বোঝো, কি বিষয়ে মানুষ স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা পেয়েছি, যেমনটা তোমাদের অন স্ক্রিনে কিন্তু দেখাবো। ঠিক আছে, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই প্রশ্নের অ্যান্সারটি স্বাধীনতা হলো মানব মনের একটা মানে জাগ্রত স্বাধিকার বোধ। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত লিখবে, তাহলে পরে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই বোধের অন্যতম ভাবটি হলো অন্যের অধীনে থাকার মানসিকতা। মানুষের মতো অনেক বিষয়ই স্বাধীনতা বা এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি এখানে রয়েছে, আমাদের কিন্তু 6 থেকে 4 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 7 দাগের 1 এবং 2 করবো, যে কোনো একটি করতে বলেছে। চলো 7 দাগের 2টা তোমাদের দেখে দিচ্ছি। মেয়েটি ওপার কালীনাথ চক্রবর্তীর মেয়েটি পোশাক পরিচ্ছন্ন দৈহিক গঠনের যে উল্লেখ রয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিরও অ্যান্সার আমরা কিন্তু মানে বই থেকে খুঁজে পেয়েছি, যেমনটা তোমাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। তো মেয়েটি হলো কিন্তু বিনি, তোমরা জানো, এবং বিনির সম্বন্ধে এখান থেকে এই অবধি লিখলেই তোমাদের প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি বিনির আচরণ এখানে লেখা রয়েছে, এটা লিখলে পারে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো চলো এবার আমরা 8 দাগে চলে আসছি। 8 দাগের 1টা দেখো, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল। তো অপু জেলেপাড়ায় ওখানে কড়ি খেলতে গিয়েছিল। কড়ি খেলাকে কেন্দ্র করে অপু ও পতুকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা এখান থেকে খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্নটা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ, 8 দাগে 2 রয়েছে। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত, কোন বনের কথা বলা হয়েছে। বনে কোন দেবীর মন্দির আছে। তো বনে ওই বিশালাক্ষা দেবীর মন্দির রয়েছে। তো সেখানে বিশালাক্ষা দেবীর থাকেন না কেন, সেই মজুমদার বাড়িতে থাকতো, সেখান থেকে পালিয়ে আসা যে বিষয়টা, এটা লিখতে হবে। এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে কোশ্চেন অ্যান্সারটি কমপ্লিট। এখানে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় নিয়ে অবলম্বন করে প্রবন্ধ লেখো। খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমাদের এখানে তোমরা ব্যাকরণ বইয়ে পেয়ে যাবে খেলাধুলার প্রয়োজনীয়তা। এই দেখো, এটা পেজ নাম্বার 73 পেজ, এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের এটা পুরোপুরিভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি একদম পুরো এই অবধি দেখতে পাচ্ছ, তোমাদের ব্যাকরণ বইয়ে রয়েছে, তোমরা একদম করে নেবে। পরবর্তী প্রশ্ন দিয়ে দেখো তোমাদের কি বলেছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর দাগে, পত্র রচনা খুবই সোজা, তোমাদের অভ্যাস থাকলে তোমরা পেয়ে যাবে খুবই সহজে। পত্র রচনা এখানে দিয়েছে 2টি, যে কোনো একটি করতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায়ো মার্টিনের প্রথম সেট প্রশ্নপত্র থার্ড টার্মের সমাধান এবং তার ভিডিও।
তোমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও এরকমই সাজেশন টিপস পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবে, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।